যত এসপি ডিএম ছিল অনেককেই বদলি করে দিয়েছে, আরো করবে। এখন কাঁদালেও কেউ আর পাত্তা দেবে না। কথা অনুরোধ করবে, সব আজে বাজে কথা না বলে ওখানে পরেশ পাল এবং তার টিমকে সামলান। পরেশ পাল রাস্তা রেডি করে দিয়েছে, যে ভোটে গতবারে জিতেছিলেন তার 20 গুণ 25 গুণ 30 গুণ ভোটে জিতবেন, নিশ্চিন্ত থাকবে। স্যার, 18ই মার্চ আইপ্যাক মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। সেখানে রাজ্যের আইনজীবী তিনি বলছেন যে মানে ইডির মামলা করার কোনো অধিকারই নেই, তাদের কোনো মৌলিক অধিকার নেই, তারা সেটা লঙ্ঘন করছে কি করে? না, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণটা দিয়ে শুরু করো, যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বিচারাধীন বিষয়ে ঢুকে বললেন কেন। সুপ্রিম কোর্ট তো প্রশ্ন করেছে, সুপ্রিম কোর্ট এও বলেছে বিচারপতি মিশ্র, যে এরপর অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এসব কাণ্ড শুরু করেন তাহলে কি হবে। ন্যাচারালি এদের একটা, দেখো একটা কথা বলি, আমি আইন অতটা জানি না, কিন্তু আমি তো নিজের রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র এবং কনস্টিটিউশনটা আমাদের পড়তে হয়, পড়াতে হয়। তো যারা দেখে একটা মামলায় মানে হার অনিবার্য, তখন আইনজীবীরা কি করে, ওইটাকে টালার চেষ্টা করে, একটু দেরি করো দেরি করো। ধরো যাক একজন ফাঁসির আসামি হয়ে গেছে, মানে ফাঁসি হতে পারে, তার আইনজীবী কি করবে, সে কি চাইবে তাড়াতাড়ি ডেট পড়ুক, সে ওটাকে আরো পেছানোর চেষ্টা করে। ফলে এই মামলা যা অবস্থা, রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী যা কাণ্ড করেছেন এখানে, ওরা জানেন যে সুপ্রিম কোর্ট একটা কড়া ব্যবস্থা নেবেই, কিচ্ছু করার নেই, সুপ্রিম কোর্টের নির্দেশেই তদন্তগুলো হচ্ছিল। এবার এটাকে ওই টেলে দেওয়ার টালার চেষ্টা হচ্ছে, দেরি করা দেরি করা দেরি করা, নতুন ডেট। প্রথমে বলছে যে এই শুনানি স্থগিত করুন, সুপ্রিম কোর্ট রিফিউজ করলো, তখন গিয়ে বলছে যে ইডির এই মামলা করার অধিকার আছে কিনা, একটা নতুন পয়েন্ট তুলে সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করা। এই চেষ্টা আইনজীবীরা করে, এটা নতুন কিচ্ছু নয়, কিন্তু এটা ফলদায়ক হবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। কিচ্ছু হবে না এতে, ও অন্যায় কাজের শাস্তি পেতেই হবে। রাজ্যের আইনজীবীরা সময় চেয়েছে, সেই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেছেন 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আপনারা এখনো ঠিকঠাক কি জবাব দেবেন ভেবে পাননি? কোথাও গিয়ে রাজ্য সরকার ভয় পাচ্ছে, সেই জন্যই বারবার ডেট চেঞ্জ করা আগের হচ্ছে? প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, প্রচন্ড ভয় পাচ্ছে। আমি তো বললাম যে ধরা যাক একজন আইনজীবী দেখছে তার যে মক্কেল, তার ফাঁসি হতে পারে, সে কি করবে, সে দেরি করবে, ডেট চাইবে, নতুন ডেট চাইবে, নানা ফ্যাকড়া তুলে ওটাকে দেরি করানোর চেষ্টা করবে। এটাই তো নিয়ম, এটা আইনজীবীরা এই কাণ্ডটি করে থাকে। এখানেও তাই, যে আইনজীবীরা জানে যে রাজ্য সরকার একটা কাণ্ড করেছে, তাতে এদের অবস্থা করা ভালো হবে না সেই মানে মামলাতে, ওই জন্যই দেরি করছে। 4 সপ্তাহ সময় পেল, 4 সপ্তাহের মধ্যে ওরা উত্তরটা প্রস্তুত করতে পারছে না, বলছে আরো ডেট টাইম দিন। কারণ তো একটাই, ওরা জানে যে এদের পরাজয় অনিবার্য, ওই জন্য দেরি করছে। ভোট ঘোষণা হওয়ার সাথে সাথেই রাতারাতি বদলি করে দেওয়া হলো স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিব। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর বদলি, এই নিয়ে মুখ্যমন্ত্রী সরব হয়েছেন। তিনি বলছেন রাতের বেলা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, এরা শুধু বাংলা বিরোধী নয়, এরা নারীদেরও সম্মান করতে জানে না, এবং এরা নন বেঙ্গলি এফিসিয়েন্ট অফিসারদের বেছে বেছে সরিয়ে দিচ্ছে। মানে বিনীত গোয়েল এদের উদ্দেশ্যে বলছেন। একেবারে এই রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে প্যানিক রিয়াকশন। একটা কথা আছে, প্যানিক রিয়াকশন। ভয় পেলে মানুষ ভুল ভাল বকতে থাকে, ভয় পেয়ে গেছে। তার কারণ, আমি ব্যক্তিগতভাবে কাউকে নিয়ে আক্রমণ মানে সমালোচনা করব না, কিন্তু যার কথা বললে তার সম্পর্কে আবার রাজ্যপাল কি বলেছিল, রাজ্যপাল কি ব্যবস্থাটা নিয়েছিল, কি বলেছিল রাজ্যপাল, বলেছিল যে একদম ওনার কাছ থেকে, ওকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে চলবেন, রাখবেন না এখানে, কেন বার করে দিয়েছিল। আমি তুলতে চাইনি কথাগুলো, কিন্তু রাজ্য সরকার কথাগুলো তোমরা তদন্ত খুঁজে দেখো, আগে রাজ্যপাল কি করেছিলেন। ফলে এগুলো অনেক তথ্য রয়েছে, এখানে অনেক কিছু বলা যায়। নির্বাচন কমিশন মনে করেছে বদলি করা উচিত, বদলি করেছে। শুধু এই 2-4জনকে তো বদলি করেনি, যত এসপি ডিএম ছিল অনেককেই বদলি করে দিয়েছে, আরো করবে, তার যদি প্রয়োজন হয় করবে। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন সেটা পারে, মানতে হবে রাজ্যকে, কিচ্ছু করার নেই। এখন কান্নাকাটি করে লাভ নেই, ঠিকঠাক প্রশাসনটা চালালে ভালো হতো, সেটা যখন করেনি, এখন কাঁদলেও কেউ আর পাত্তা দেবে না। যতই ডিএমএসপি চেঞ্জ করুন, তারা কাজ তো করবে আমাদের কথা শুনে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। আচ্ছা ঠিক আছে, ডিএমএসপি কে নির্দেশ দিন, তারা কথা শুনুক, তারপর নির্বাচন কমিশনে বসে আছে। এই কথা নির্বাচন কমিশনকে আমরা জানাচ্ছি তো, যে যতই কাজ করে আমার কথা শুনে, মানে নির্বাচনের সময় তারা কারোর কোনো কথা শুনে না, তারা নিজের মতো কাজ করে, এটাই নিয়ম, নির্বাচন কমিশনের নির্দেশ মতো কাজ করে। সুতরাং এই যে বললাম না, প্যানিক রিয়েকশনে ভুল ভাল বলে যাচ্ছে,
লোকে এগুলো রেখে রেখে বলে তো ওপেনলি বলে দিচ্ছে, কারণ ভয় পেয়ে গেছে। ভয় পেলে মানুষের সব মাথা ফাতা সব যায়। নইলে কেউ বলে যে আমার কথা অনুযায়ী কাজ করবে, বলছে মানে ভয় পেয়ে গেছে। পরিষ্কার আর স্পষ্ট যে এরা ভয় পেয়েছে। কিন্তু স্যার, এই যে পুলিশের শীর্ষ কর্তাদের বদলি করে দেওয়া হচ্ছে, কিন্তু যারা রাজ্য সরকারের অধীনে কাজ করছে, পুলিশ যারা মানে নিচু তলার পুলিশ যারা, তারা তো একই রয়েছে, রাজ্য সরকারের অধীনে রয়েছে। মমতা ব্যানার্জি অনেক থ্রেট দিয়ে রেখেছে তাদেরকে যে বিজেপি চলে যাবে, আমরা থেকে যাব, ফার্স্ট ট্রান্সফার করে দেবো। এরা নিরপেক্ষভাবে কাজ করবে কি? নিরপেক্ষভাবে কাজ না করলে সুপ্রিম কোর্ট দেখবে। আর তাদের জানা উচিত যে সরকারটা থাকবে না, সরকারটা চেঞ্জ হয়ে যাবে, নতুন সরকার আসবে। তখন কি হবে? যারা অন্যায় করবে তাদের কি করা হবে? তাদের তো শাস্তির মুখোমুখি হতেই হবে, কিচ্ছু করার নেই। সুতরাং প্রত্যেকে যেন ঠিকঠাক তার নিজের মতো কাজগুলো করে, তা নইলে সমস্যা হবে, হবেই। প্রধানমন্ত্রী ব্রিগেড সভায় এসে বলেছিলেন যে, মমতা ব্যানার্জি বলছেন, মমতা ব্যানার্জির কথায় তিনি বলেছিলেন চুন চুনকে মারেঙ্গে। আমি ওনাকে বলি, দেশের আপনি রক্ষা করবেন কিভাবে? আপনার মুখে এটা শোভাই পায় না। আমি সেই সভায় ছিলাম সকাল 8টা থেকে বিকেল সন্ধ্যে 6:30 অব্দি। প্রধানমন্ত্রী কি বলেছেন গোটাটা আমি পাশে দাঁড়িয়ে শুনেছি। উনি চুন চুনকে মারেঙ্গে কোথাও বলেননি। চুন চুনকে হিসাব লেনা হোগা এটা বলেছেন। মারেঙ্গে ফারেঙ্গে এইসব বাজে কথাবার্তা প্রধানমন্ত্রী কোথাও বলেননি। উনি বলেছেন চুন চুনকে হিসাব ঠিকই তো, তখন এটা কি বলেছেন? খুঁজে খুঁজে হিসাব নেওয়া হবে যারা অন্যায় করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী একসময়, গুজরাটের মুখ্যমন্ত্রী যখন ছিলেন নরেন্দ্র মোদী, বলেছেন কোমরে দড়ি দিয়ে ঘোরাবেন। তারপরে বলেছিলেন ট্রেনে ঠাস ঠাস করে মারবো গণতন্ত্রের থাপ্পড়। এই কথাগুলো বলা খুব আনন্দের কথা বলেছেন, খুব মানে এগুলো একেবারে এমন কথা যে এবারে কানে ভেতরে মধু বর্ষণ হয়েছিল, তাই তো? প্রধানমন্ত্রী কি আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ বলেছেন? কিচ্ছু বলেননি তো। উনি বলেছেন যারা অন্যায় করেছে তাদের খুঁজে খুঁজে তার হিসেব নেওয়া হবে। ঠিকই তো বলেছেন, হিসেব নেওয়া হবেই তো। যারা অন্যায় করেছে, যারা মানে ক্ষমতা দিয়ে করে সুযোগ নিয়ে মানুষের উপর অত্যাচার চালিয়েছে, সম্পত্তি বেআইনি ভাবে করেছে, তার তো হিসাব নেবেই। যে কেউ নেবে, যে কোনো সরকার নেবে, হিসেব তো চাওয়া হবে। তুমি এই সম্পত্তি কি করেছো, কোত্থেকে পেয়েছো, তুমি আর এই মানুষগুলোর বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে কেন, একে মেরেছে কেন, তাকে ধরেছো কেন। যে কোনো সরকার হিসেব নিতেই পারে। হিসেব কথাটা তো বেআইনি, কিচ্ছু বেআইনি, কোনো আলপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ নয় এটা। মমতা ব্যানার্জি খুনের আশঙ্কা করছেন, বলছে আমি যদি খুন হয়ে যাই তার দায়িত্ব থাকবে বিজেপির একাধিক নেতামন্ত্রী এবং প্রধানমন্ত্রী নিজের। তার নিজের সিকিউরিটি কি করছে? রাজ্য সরকারের সিকিউরিটি যারা দেয় তারা কি বসে বসে গাছ কাটছে নাকি? রাজ্য সরকারের উচিত অবিলম্বে সিকিউরিটি, আরো বেশি সিকিউরিটি দিতে হবে। সিকিউরিটি দিতে হবে, কারণ আমি মনে করি মুখ্যমন্ত্রী সিকিউরিটিও গুরুত্বপূর্ণ। তার সিকিউরিটি তার রাজ্য সরকার দিতে পারছে না, তাহলে সিকিউরিটি সিস্টেমটা তুলে দিন, রাখার দরকার নেই তো। এইসব কথা বলে লাভ নেই। এগুলো বলে একটা সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন, ওটা লাভ হবে না। নিজের সিকিউরিটি সরকারকে বলুন সিকিউরিটি ঠিকঠাক করতে। মমতা ব্যানার্জি যে ডিএর ঘোষণা করেছেন, সেখানে মাত্র 2.5 বছরের ডিএ। কুণাল বাবু বলছেন কেন্দ্র টাকা বাকি রেখেছে, তাই ডিএ দেওয়া সম্ভব হচ্ছে না। আমার কথা পরিষ্কার, কেন্দ্র বলেছিল 25% দিতে, এরা দেয়নি। কেন্দ্র মানে একটা ব্যবস্থা করে দিয়েছিল, কাঠামো বানিয়েছিল, এটা শোনেনি। এরা ওই 16 থেকে 19 এই কমাসের দিয়ে দিচ্ছে। তাই আবার সরকারি কর্মচারী যারা চাকরি করছে তাদের গোটাটাই ঢুকে যাবে তাদের প্রভিডেন্ট ফান্ডে, তারা তুলতে পারবে না। তারপরে তো আবার দুটো ধাপে, 2008 থেকে 2019, এর আবার ছিল 2016 থেকে 2019। 8 থেকে 16, 8 বছর কোনো হিসেব নেই এখন অব্দি কবে দেবে, মোডালিটি পরে ঠিক হবে। 16 থেকে 19 তার আবার হাফ, সেটা আবার ঢুকবে। 2 বছর তোলা যাবে না, ওটা ঢুকে মানে ওখানে থেকে যাবে। আর পেনশনারদের টাকা দেওয়া হবে, তাও আবার ওই 16 থেকে 19। অন্তত পেনশনারদের 8 থেকে 19 দিয়ে দিতে পারতো, ওটা দিল না কেন? সেটাও দেবে না। আর সবচেয়ে বড় কথা আমি বলি, এই সরকারটা কিরকম চালিয়াত। কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের 2016 থেকে 2019 পর্যন্ত পুরো টাকাটা মেরে দিয়েছে, এরা পুরো টাকাটা মেরে দিয়েছে। কারণ ওই আমাদের অধ্যাপকদের মাইনে ঠিক করে, পে স্কেল ঠিক করে ইউজিসি, গোটা ভারতবর্ষে একই স্কেল পায়, এবং বেতন বাড়লে তার বর্ধিত অংশের 50% কেন্দ্রীয় সরকার দিয়ে দেয় প্রথম 5 বছর। আমাদের মাইনে পুরো রাজ্য সরকার দেয় না, প্রথম 5 বছর কেন্দ্রীয় সরকার তার একটা অংশ দিয়ে দেয়। কিন্তু শর্ত একটা আছে, রাজ্য সরকারকে ম্যাচিং অংশটা দিয়ে দিতে হয়। এই রাজ্য সরকার 16 থেকে 19 ম্যাচিং অংশটা দিল না বলে কেন্দ্রীয় সরকার টাকাটা ফেরত চলে গেল। ওই তখন তো মনে পড়েনি, তখন এমনকি অধ্যাপকদের একটা অংশ অনুরোধ করেছিল, ঠিক আছে 16 থেকে 19 আপনি এই বেতনের অংশটা প্রভিডেন্ট ফান্ডে দিয়ে দিন, তাও দেয়নি, ওরা ইমপ্লিমেন্টই করেনি। আজকে এই ধরনের কথা বলছে কি করে? এরা মেধা সহ্য করতে পারে না, নিজেরা মেধাহীন, এরা মেধাযুক্ত মানুষ, শিক্ষিত মানুষকে সহ্য করতে পারে না, এটাই এদের সবচেয়ে বড় রোগ।
দেখা গেল 14 তারিখ ছিল ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা এবং 15 তারিখ ভোট ঘোষণা হয়েছে বিকেল 4টে। কিন্তু তার মাঝে মমতা ব্যানার্জি এই যে ঘোষণাগুলো করলেন, ডিএ দিয়ে দেবো, পুরোহিতদের ভাতা বাড়ি দেবো, মুয়াজ্জেমদের ভাতা বাড়ি, কোথাও গিয়ে ব্রিগেডের যে জনজোয়ার দেখা গেল সেটাই কি ভয় পেয়েছেন উনি? উনি দুটো কাজ করেছেন। ব্রিগেডের জনজোয়ার দেখে ওই দিন দুপুরবেলা ওই বেকারদের টাকাটা দিয়ে দিচ্ছেন, অ্যাকাউন্টে ঢুকে গেছে। ওই দিন দুপুরবেলা অনেকে আমাকে বলেছে অ্যাকাউন্টে টাকা ঢুকলো, মানে ব্রিগেডের ওই জনসভা করে অ্যাকাউন্টে টাকা ঢুকলো। তাই তো মনে হচ্ছে এবারে সপ্তাহে একটা করে ব্রিগেডে জনসভা করলে ভালো হতো, তাহলে 2008 থেকে এই এরিয়ার গুলো পাওয়া যেত, সব পাওয়া যেত আর কি। আর সমস্যা হচ্ছে ব্রিগেডের জনসভা মানেই তো গোটা কলকাতা চোখ হয়ে যাওয়া। সবাই তো আর রেগুলার করে না, বছরে কালে ভদ্রে এক একটা করা হয়। নইলে এখন যেভাবে প্যানিক রিয়াকশন হচ্ছে, ব্রিগেডে যদি 15 দিন একটা করে জনসভা হয়, একটা করে তোফা পাবে সরকারি কর্মচারীরা। সুতরাং এখন যা অবস্থা হয়েছে, ব্রিগেডের জনসভা দেখে একেবারে আতঙ্কে বুক কাঁপছে এই মানুষ। আমি বহুদিন 90-এর দশক থেকে ব্রিগেড দেখছি, আমি এত মানুষকে দেখিনি। আবার কোথায় যে পশ্চিমবঙ্গে মানুষ জানে ব্রিগেডে এলে মার খেতে পারে, বাস ভাঙচুর হয়েছে, গিরিশ পার্কের কাছে বাস ভাঙচুর করা হয়েছে, মেদিনীপুরের বেলদাতে বাস ভাঙচুর করা হয়েছে, বাঁকুড়া পুরুলিয়াতে বাসের উপর হামলা হয়েছে। তারপরেও মানুষ দলে দলে হাজারো হাজারো লাখো লাখো, নিজে ব্রিগেডে ছিলাম দেখেছি, দু হাতে ক্র্যাচ, এক পা নেই, মানুষ লেংচে লেংচে রাস্তা হাঁটছে। ভাবা যায় না মানুষের যে মানে উৎসাহ ব্রিগেড নিয়ে ভাসিয়ে নিয়ে যাবে, কিচ্ছু থাকবে না। অত্যাচারীর যে মানে অন্যায় না, কিচ্ছু রাখবে না, মানুষই ভাসিয়ে নিয়ে চলে যাবে। নির্বাচনে একদম হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর, সেখানে দেখা গেল বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। কতটা আশাবাদী আপনারা এই কেন্দ্র নিয়ে? 100% আশাবাদী। ভোটের পরে জিজ্ঞেস করবে, বলে দেবো 100% আশাবাদী। ভবানীপুরে শুভেন্দু অধিকারী জিতছেন, বিপুল ভোটে জিতবেন। উনি নন্দীগ্রামে একবার হারিয়েছিলেন, কম্পার্টমেন্টাল বানিয়ে দিয়েছিলেন, আর কম্পার্টমেন্টাল হওয়ারও কোনো সুযোগ নেই, কারণ এই সরকারটা থাকবে না। আমাদের ওই কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাষায় সাপ্লিমেন্টারি পরীক্ষা বলে, সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার না কম্পার্টমেন্টাল না সাপ্লিমেন্টারি, কিচ্ছু করার সুযোগ নেই। হেরে চলে যেতে হবে, সরকারটা উঠে যাবে, সরকার যাবে, দলটাও উঠে যাবে। ওটা মোটামুটি রেডি হয়ে গেছে, মানুষ রেডি, নন্দীগ্রাম রেডি, গোটা পশ্চিমবঙ্গ রেডি, তার সঙ্গে ভবানীপুর রেডি, সরকারটাকেই ফেলে দেবে ওরা। নন্দীগ্রাম, সেখানে একজন তৃণমূলের কাউকে পেলেন না প্রার্থী করার জন্য? তৃণমূল থেকে মানে বিজেপি থেকে যাওয়া পবিত্র করকে প্রার্থী করা হলো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আর আমার ধারণা ওরা ভাবে তৃণমূলের সবাই বোধহয় অপবিত্র, তাই বাইরে থেকে পবিত্র নিতে হলো। আসলে গোটা দলটাই তো অপবিত্র হয়ে গেছে। কি করবে ওরা? টাকা পয়সা চুরি, জোচ্চুরি, চিটিংবাজি এইসব করে সব গোটা নিজেরাও অপবিত্র হয়েছে, সিস্টেমটাকে অপবিত্র বানিয়ে দিয়েছে। একা পবিত্র কিচ্ছু করতে পারবে না। বরং ওখানে আমি নন্দীগ্রামে অনেকের সঙ্গে কথা বললাম, বললো দাদা আমরা খুব রিল্যাক্স। কেন না, যদি বা খাটাখাটি করতে হতো সে যাওয়ার পর আমরা নিশ্চিন্তে আমরা বলে দেবো দাদা যেন কলকাতায় বেশি সময় দেন। শুভেন্দু অধিকারী দাদা বলতে শুভেন্দু অধিকারী, ওরা বলছে শুভেন্দু অধিকারী কলকাতায় বেশি সময় দিন, কোনো অসুবিধা নেই, ভোট হয়ে যাবে, তারপরে ওরা দল বেঁধে কলকাতায় ভোটের প্রচারে আসবে, যে কটা দিন হাতে পাবে 3-4 দিন। বলো আমরা খুব রিল্যাক্স, এই যে প্রার্থী ঘোষণা করেছে ওরা জেতার রাস্তা রেডি করে দিয়েছে, যে ভোটে গতবারে জিতেছিলেন তার 20 গুণ 25 গুণ 30 গুণ ভোটে জিতবে, নিশ্চিন্ত থাকো। কুণাল বাবু বেলেঘাটার প্রার্থী হয়েছেন, তিনি বলছেন বেলেঘাটায় বিজেপি বাইরে থেকে লোক এনে সেখানে বসিয়ে রেখেছে, বোমা আরো যাবতীয় জিনিসপত্র সেখানে তারা জমায়েত করেছে। আচ্ছা, বেলেঘাটায় আমি একটা কথা বলবো নাকি, আপনি তো দাঁড়িয়েছেন প্রার্থী, আর আপনার কথা শুনে গোটা পশ্চিমবাংলা মানুষ তো মানে পায়ের চুল থেকে মাথা মানে পায়ের নখ থেকে মাথার চুল অব্দি গরম হয়ে যায় লোকের। এখন সেই সব গরম টরম না করে মানুষের সামনে একটু ভালো কথা বলুন, কারণ আপনি কথা বললে লোকে দেখেছি খেপে যায়, লোকে বলে এর কথা সহ্য করেন কি করে। আমি শুধু একটাই কথা অনুরোধ করবো, সব আজে বাজে কথা না বলে ওখানে পরেশ পাল এবং তার টিমকে সামলান। পরেশ পাল কাস্তেতে সান দিচ্ছে ঘরে বসে বসে, 12টা বাজিয়ে দেবে একদম। 12টা ওরাই বাজাবে, নিজেরাই নিজেদের 12টা বাজাবে, আমাদের বাইরে থেকে লোক আসতে হয় না, ওখানকার লোকই দাঁড় করিয়ে হারিয়ে দেবে ওকে। কারণ উনি যা জনপ্রিয়, বললাম না, মানুষের কথা শুনলে খেপে ওঠে, গালিগালাজ করে। আর ওখানে যিনি একদিন প্রার্থী ছিলেন, যাকে মানে ছিলেন, বিধায়ক ছিলেন, যাকে ক্যান্ডিডেট করা হয়নি, তিনি বসে বসে কাস্তে শান দিচ্ছেন। ওয়েট অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স ইন বেলেঘাটা। আপনার কেন মনে হয় যে তৃণমূলের সিটিং এমএলএ যারা রয়েছে তাদেরকে একাধিক নাম সেই তালিকায় নেই, তৃণমূলের 291 জনের তালিকায়? এটা কিছুটা মুখ বদলের চেষ্টা হতে পারে, আমি জানি না, সে তো উত্তর তৃণমূল দিতে পারবে। মুখ বদলের চেষ্টা হতে পারে, অথবা তারা এমন কিছু করেছে তৃণমূলের স্ট্যান্ডার্ডেও তারা সহ্য করতে পারে, মানে তৃণমূল যা জিনিস তারাও আবার সেই অন্যায় সহ্য করতে পারেনি, এটাও হতে পারে। অনেক কিছু হতে পারে, কি যে হয়েছে আমি বলতে পারবো না। কিন্তু একটা বিষয় নিশ্চিত, যে যাদের বাদ দেওয়া হয়েছে তার একটা বড় অংশ এমন ক্ষেপে আছে যে 12টা বাজানোর পক্ষে ওরা সবাই রেডি হয়ে আছে, কিভাবে 12টা বাজবে।
অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। কারণ এই সরকারের যে মিথ্যাচার এবং অন্যায়, সেগুলোর তো তার কোনো হিসেবের শেষ নেই। একটা বিষয় আপনাদের জানা দরকার, এরা শুধু মেধার সঙ্গে প্রতারণা করে না, এরা মেধা সম্ভবত সহ্য করতে পারে না। আপনাদের একটা ঘটনা বলি, সেটা হলে আপনারা অবাক হয়ে যাবেন, একটা সরকার এইরকম কাণ্ড করে কি করে। আপনারা জানেন যে কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের যে পে স্কেল, সেটা কিন্তু রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ঠিক করে না। ওটা ঠিক করে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, এবং গোটা ভারতবর্ষে একটাই পে স্কেল হয়। রাজ্য সরকারকে বলা হয়, রাজ্য সরকার সেগুলোকে ইমপ্লিমেন্ট করে। আমাদের 2016 সালে যে পে স্কেল গোটা ভারতবর্ষ জুড়ে ইমপ্লিমেন্টেড হয়েছে, সেটা পশ্চিমবঙ্গে কিন্তু ইমপ্লিমেন্টেড হলো 2020 সালে। এ প্রসঙ্গে আপনাদের আরেকটা তথ্য দিই, অধ্যাপকদের, কলেজ এবং বিশ্ববিদ্যালয় অধ্যাপকদের যাদের নাম ইউজিসির কাছে রয়েছে, তাদের বর্ধিত বেতনের 50% কেন্দ্রীয় সরকার প্রথম 5 বছর দিয়ে দেয়। এটাও নিয়ম। এবারে রাজ্য সরকার সেটা মানল না। 2020 থেকে যেহেতু নিল 4 বছরের টাকাটা, কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা লুজার হলেন। শুধু লুজার হলেন না, এর জন্য কেন্দ্র যে টাকাটা দিয়েছিল, টাকাটা ফেরত চলে গেল। অধ্যাপকরা বারবার রাজ্য সরকারের কাছে বলেছিলেন যে আপনারা কেন মানছেন না। রাজ্য সরকার ওটা মানেনি। অদ্ভুত যুক্তি, যে কেন্দ্র টাকা দেবে বলেছে, ওরা টাকা দেবে না, আমি এটা মানবো না। অর্থাৎ এইরকম একটা অদ্ভুত কুযুক্তি দিয়ে এক একজন সিনিয়র যারা অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন, তাদের গড়ে 30 লক্ষ টাকা করে ক্ষতি হয়েছে। আমার প্রশ্ন, একজন চাকুরিজীবী জীবনে কত টাকা আয় করেন, এই রাজ্য সরকারের ভুল এবং অন্যায় সিদ্ধান্তের জন্য তারা প্রায় 30 লক্ষ টাকা ক্ষতির মুখোমুখি হলেন। সিনিয়র অধ্যাপক, যারা জুনিয়র অধ্যাপক, তারা হয়তো কিছুটা কম ক্ষতিগ্রস্ত হলেন, কিন্তু প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অর্থাৎ এরা উন্নত মেধা, তাকে সহ্য করতে পারে না। সরকারি চাকরি যারা করে, তারা কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে দেয়, কোনো কারণে এদের সেটা পছন্দ হয় না। এদের পছন্দকে সিভিক হবে, এদের কাছে 5,000 টাকার জন্য হাত পেতে থাকবে। এই সরকার মধ্য মেধার চাষ করে না, এরা নিম্ন মেধা বা মেধাহীনতাকে পছন্দ করে। নিজেদের যেহেতু মেধা নেই, তাই সমস্ত রকম মেধাযুক্ত মানুষদের বিরুদ্ধে এরা চলে গেছে। আসলে এরা কিন্তু জনগণের বিরুদ্ধেই চলে গেছে, কারণ মানুষ এটা সহ্য করে না। এখনো শিক্ষক অধ্যাপকদের যে সম্মান আছে, এরা যেভাবে অসম্মান করেছে, তার ফল কিন্তু আগামীতে এদের প্রত্যেককে পেতে হবে। এবার প্রশ্ন করুন। সব তৃণমূলে হয়, এবং তৃণমূল পবিত্র হয়ে যাওয়ার পরে তো এরকম কাগজ পেলাম 291 জনের, শুরুই হচ্ছে টেন্টেড, শেষ হচ্ছে টেন্টেড। তাহলে কতটা পবিত্র জায়গা তৃণমূল, সেটা তো বোঝাই যাচ্ছে। নাম দিয়ে কি হবে, কাজে দেখতে হবে। 21 লক্ষ নাম, 21 লক্ষ বিচারধীন নাম এখন মতো নিষ্পত্তি হচ্ছে। সাপ্লিমেন্টারি বিভিন্ন বেরোবে, লিস্ট বলেছে নির্বাচন কমিশনের তরফে। বাকি এখন নাম বাকি, এবার নির্বাচন কমিশন বার করছেন। এবার নির্বাচন কমিশনের দপ্তর এই প্রশ্নের উত্তর দেবেন। আপনিও যেখানে, আমিও সেখানে। বিজেপি দপ্তর নিয়ে প্রশ্ন আছে বিজেপি মুখপাত্রের কাছে। হ্যাঁ, মানে তাহলে আলিপুরদুয়ারের বিজেপি দপ্তর, আরো জেলায় জেলায় বিভিন্ন দপ্তর, প্রার্থী নিয়ে একটু সমস্যা হচ্ছে। সেখানে কর্মীদের সমস্যা হচ্ছে, রাস্তায় তারা প্রতিবাদ করছে, খুব কম, তুলনায় কম। কিন্তু 144 আংশিক প্রার্থী তালিকা প্রকাশের পর আংশিক বিক্ষোভ দেখা যাচ্ছে। এটা আপনি কিভাবে দেখছেন মুখপাত্র? এটা আমাদের নিজেদের ব্যাপার, আমরা ভালোবাসা দিয়ে মিটিয়ে নিই। কোনো কিছু আসবে না। বিজেপি সরকারে আসছে, সরকারে এসে যাওয়ার পরে আপনাদের সঙ্গে আবার দেখা করবো। আমাদের 144 জন যে প্রথম তালিকা ঘোষণা হয়েছে, 144 জন বিধায়ক হয়ে বিধানসভায় প্রবেশ করতে চলেছেন, এবং তার জন্যই তো অন্যরকম ভাবে বিভিন্ন দল ভাবছেন। ওনাদের ভাবতে দিন, আমাদের সমস্যা আমরা পিছিয়ে। থ্যাংক ইউ।